নমস্কার, আমি জয়া সিনহা। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমাদের পদ্মর এই বিশেষ অনুষ্ঠানে। আজ আমরা সেই ব্যক্তিত্বদের কথা উল্লেখ করছি যারা এবার চিকিৎসা ক্ষেত্রে তাদের নিঃস্বার্থ সেবার জন্য পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। হ্যাঁ, কথিত আছে ডাক্তাররা ঈশ্বরের রূপ, এবং এই কথাটি সত্য বলে প্রমাণ করেছেন এই মানুষেরা। আমাদের পদ্মর আজকের পর্বে আমরা এমনই কয়েকজন সাধারণ মানুষের অসাধারণ উদ্দীপনার গল্প নিয়ে এসেছি। তাহলে দেরি কিসের, শুরু করা যাক। চিকিৎসা ক্ষেত্রে আজ ভারত নতুন উচ্চতা স্পর্শ করেছে। শহরগুলিতে উচ্চ প্রযুক্তির নানান সুবিধাযুক্ত হসপিটাল দেখতে পাবেন, যেখানে আপনারা যেতে পারেন। কিন্তু আমরা যদি গ্রামীণ এলাকাগুলির কথা বলি, সেখানেও চিকিৎসা ব্যবস্থা আজ যথেষ্ট ভালো হয়েছে। অঙ্গনওয়াড়ির কথাই বলি বা প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রগুলির কথা বলি, আমাদের ডাক্তাররা গ্রামীণ এলাকাতেও ভালো কাজ করছেন। কিন্তু যদি আপনারা ৩-৪ দশক পিছনে দেখেন, তাহলে চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো ছিল না। এখানে আমরা কথা বলতে চাই এমন একজন সামাজিক কর্মী, যিনি ৪ দশক আগে তার সেবার কাজ শুরু করেছিলেন। আর ডুঙ্গরপুরের আদিবাসী অধ্যুষিত এলাকায় তিনি ভাই সাহেব নামে পরিচিত, কারণ তিনি তার গোটা জীবন সমর্পিত করেছেন আদিবাসী বাচ্চাদের শিক্ষায়, তাদের আরও ভালো সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য। যারা চোখে দেখতে পান না, তাদের চোখ হয়ে উঠেছেন। যারা পড়তে পারেন না, তাদের শিক্ষা দিয়েছেন। যারা অসুস্থ, তাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়েছেন। রাজস্থানের মূলচাঁদ লোঢা ডুঙ্গরপুর এলাকা ও জনজাতি অধ্যুষিত সমাজের অভাবী মানুষের জীবনে আশা সঞ্চার করে গেছেন। সমাজের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছেন। এমনই সেবাভাব নিয়ে তিনি ২০০০ সালে জাগরণ জনসেবা মণ্ডল প্রতিষ্ঠা করে ৫ জন শিশুর জন্য একটি ছাত্রাবাস দিয়ে শুরু করেন, আর ক্রমে শত শত শিশুর জীবনে শিক্ষার প্রদীপ জ্বালান। मैं क्या सेवा भारती राजस्थान का काम करता था, और उस समय मैं सारे राजस्थान में घूमा। मैं जैसलमेर भी गया, धौलपुर भी गया, तो सारे राजस्थान में मैं घूमा। तो उस समय मुझे ऐसा लगा कि ये जो क्षेत्र है, इसमें वास्तव में सेवा की अवस्था है। तो यहाँ जो सरपंच थे, उन्होंने देखा कि भाई ये संस्था यहाँ आई मझौला में, तो उसके कारण मझौला में प्राथमिक विद्यालय हुआ, सड़क हुई, सामुदायिक भवन बना, और ऐसे विकास के काम हुए। तो उनको लगा कि भाई ये संस्था के आने से ये काम हुआ है। तो आसपास के लोग हमको बुलाने लगे, कहने लगे हमारे गांव में काम चालू करो। 6 जून 2000 में हमने मझौला में संस्था की स्थापना की, और कुछ कार्यकर्ता जुटे। धीरे 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 कारोबार बढ़ता गया। प्रारंभ में बड़ी कठिनाइयाँ थी यहाँ, और लोकल लोग जो है ये सोचते थे कि हमारी जमीन पे कब्जा कर रहे हैं। तो संघर्ष उनसे काफी संघर्ष रहा। मेरी ये इच्छा है कि भाई एक भी आदमी वागड़ क्षेत्र, इसमें डूंगरपुर, बांसवाड़ा, उदयपुर का लगा हुआ ये क्षेत्र, एक भी आदमी अंधा नहीं हो, और हर आदमी को आंखों संबंधी सुविधाएं अधिक से अधिक मिले, और वो निस्वार्थ भाव से मिले। নম্রতার প্রতিমূর্তি, সরল ব্যক্তিত্বের অধিকারী মূলচাঁদ লোঢাকে শ্রদ্ধার সঙ্গে সবাই ভাই সাহেব বলে। ৫ দশক ধরে শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ডুঙ্গরপুরের ওয়াগদাড়িকে নিজের জীবনের নতুন গবেষণাগার বানিয়ে সমাজ জীবনের বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন। গড়ে তুলেছেন স্কুল, হাসপাতাল ও গেস্ট হাউস। জৈব চাষের ক্ষেত্রেও অনেক নতুন পরীক্ষা নিরীক্ষা করেছেন। এই অঞ্চলের মানুষের চোখের সমস্যা ছিল সাধারণ। তিনি ছানি নিয়ে কাজ করার মাধ্যমে বাগদারি গ্রামে একটি চক্ষু চিকিৎসালয় গড়ে তোলেন। সেখানে ৩৫০টি চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করে ১৪,০০০-এর বেশি চোখ অপারেশন করান। ১.৫ লক্ষ মানুষের চোখ পরীক্ষা করে নতুন রেকর্ড গড়েছেন। मूलचंद लोधा जी जो पिछले 40 साल से इस ट्राइबल बेल्ट में काम कर रहे हैं, जहाँ पर वो हेल्थ की तो बहुत सारी समस्या होती है, आंखों की समस्या भी एक बहुत मेजर चैलेंज है एरिया में। মূলচাঁদ লোধাজি বিগত ৪০ বছর ধরে এই জনজাতি এলাকায় কাজ করছেন। এখানে এমনই তো অনেক চ্যালেঞ্জ থাকে। চোখের সমস্যা এখানে অনেক বড়। শিবিরের আয়োজন করে চোখ অপারেশন করানো, আর এভাবেই তিনি লক্ষ লক্ষ মানুষের চোখ অপারেশন করিয়েছেন। আর পাশাপাশি তিনি
তৃণমূল স্তরে বয়স্ক শিক্ষা আর নারী শিক্ষার অগ্রগতির কাজও করেছেন। এর থেকে বোঝা যায় যে দরিদ্র এলাকায় কাজ করতে হলে কত রকমের কাজ করতে হয়। তিনি ধন্যবাদের পাত্র। পদ্মশ্রী প্রাপ্তির জন্য সমাজকর্মী মূলচাঁদ লোধাকে অনেক অনেক অভিনন্দন। और उनके पद्मश्री से नवाजे जाने पर मैं उनको मुबारकबाद देता हूँ। নিজের জীবন অন্যদের জন্য উৎসর্গ করার এক অনন্য উদাহরণ হলেন মূলচাঁদ লোঢা। সুবিধাবঞ্চিত, আদিবাসী, দরিদ্র এবং নিঃস্ব ভাই সাহেব সকলের জীবনকে সুন্দর করার জন্য নিজেকে নিযুক্ত করে রেখেছেন। পদ্মশ্রী প্রাপ্তির জন্য সমাজকর্মী মূলচাঁদ লোঢাকে অনেক অভিনন্দন। প্রধানমন্ত্রীর দ্বারা চালু করা একটি জাতীয় উদ্যোগ আয়ুষ্মান ভারত যোজনা আজ কোটি কোটি ভারতীয়দের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। হ্যাঁ, জন ঔষধি কেন্দ্রগুলি সর্বত্র খোলা হয়েছে, যা গরিব মানুষদের অত্যন্ত সুলভে ওষুধ সরবরাহ করছে। কিন্তু তা সত্ত্বেও এমন অনেক খবর আসে যখন আমরা দেখতে পাই যে প্রাইভেট ডাক্তারদের ফি আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আজকের যুগে এমন একজন ডাক্তার যিনি মাত্র 20 টাকা পারিশ্রমিক নেন? হ্যাঁ, তাই নেন তিনি। আসুন ডক্টর মুনীশ্বর চন্দ্র ডাভরের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই ক্লিনিকটি মধ্যপ্রদেশের ডাভর কি দাওয়াখানা নামে বিখ্যাত। দূর দূরান্ত থেকে এখানে রোগীরা আসেন। হ্যাঁ, ডক্টর মুনীশ্বর চন্দ্র ডাভর, যিনি মানুষের যত্ন নেওয়ার জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন। মুনীশ্বর চন্দ্র ডাভর জব্বলপুরের এই ডিসপেন্সারিতে প্রতিদিনই এমন ভিড়। ডাক্তার দেখাতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। তারা যেমন তার ওষুধ খেয়ে স্বস্তি পান, তেমনি তাদের পকেট খালি করে ফি দিতে হয় না। দূর দূরান্ত এলাকায় বিখ্যাত ডক্টর মুনীশ্বর চন্দ্র ডাভর একজন চমৎকার ডাক্তার, যার ফি মাত্র 20 টাকা। মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা 76 বছর বয়সী ডক্টর মুনীশ্বর চন্দ্র ডাভর প্রতিদিন প্রায় 200 রোগী দেখেন। তার জীবনের একটাই মন্ত্র, সরল জীবনযাপন ও উচ্চ ভাবনা চিন্তা। मैं 1.5 साल का था, 1.5 साल का जब पाकिस्तान से हम लोग यहाँ आए थे। रास्ते में फादर की डेथ हो गई, ग्रैंडफादर की डेथ हो गई, एक ब्रदर की डेथ हो गई, तो हम लोग हीरो थे वहाँ पर ज़ीरो आ गए थे। हमारे एक टीचर थे मास्टर तुलसीदास जी, इंग्लिश के, एनडी विक्टर हायर सेकेंडरी स्कूल जलंधर के। तो उन्होंने बोला था, बेटा बड़ा अच्छा लग रहा है कि तुम डॉक्टर बन रहे हो, मगर निचोड़ना नहीं किसी को। तो आज तक वो दिमाग में बैठी, 67 की बात है, अभी भी दिमाग में बैठी हुई है वो। तभी तक तो, हालांकि उस समय 2 रुपये फीस लेता था, मेरी फ़ीस ज़्यादा थी। आज 20 रुपये मेरी फ़ीस कम है 2 रुपये के हिसाब से। जो उस समय 2 रुपये में आता था, आज 20 रुपये में कुछ नहीं आता। मैंने तो बहुत एंजॉय किया लाइफ को यहाँ ट्रीटमेंट करने में। मेरे जो टीचर्स ने सिखाया था, मैंने उसको पूरा फॉलो किया और आई हैव एंजॉयड माई लाइफ। मेरे को पता ही नहीं चलता कि 50 साल हो गए हैं। काम करो, सेवा का फल ज़रूर मिलता है, देर सवेर ज़रूर मिलेगा। वहाँ देर है अंधेर नहीं। हमारा कोई सोर्स नहीं, मेरा कुछ नहीं, मगर मेरे को मिला है, जैसे मेरे को मिला दूसरों को भी मिलेगा। ডক্টর ডাভর সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত। তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধেও কাজ করেছেন। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় তিনি বাংলাদেশে মোতায়েন থাকাকালীন শতাধিক আহত সৈন্যের চিকিৎসা করেন। যুদ্ধ শেষ হওয়ার পর নিজের স্বাস্থ্য সমস্যার কারণে অবসর গ্রহণ করেন। তারপর থেকে তিনি নিঃস্বার্থ জনসেবাকে নিজের জীবনের লক্ষ্য করেছেন। 1972 সাল থেকে এভাবে রোগী দেখছেন। 1986 সাল পর্যন্ত তিনি রোগীদের কাছ থেকে মাত্র 2 টাকা করে নিতেন। He has been serving the poor, the needy, with something like তিনি যেভাবে গরিবদের সেবা করে যাচ্ছেন, ডাক্তারি পাশ করার পর থেকে প্রায় 2 দশক মাত্র 2 টাকা ভিজিট নিয়ে চিকিৎসা করে গেছেন রোগীদের কাছ থেকে এবং সমাজ থেকে আমরা জেনেছি। এত বছর ধরে ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় এসবের মধ্যে তিনি নিরলস কাজ করে গেছেন। এখনও রোগীর জলের দরকার হলে তিনি নিজের হাতে জল এগিয়ে দেন। সমাজের প্রতি এমন অবদান, নিজের চিকিৎসা জ্ঞান দিয়ে তিনি সমাজ সেবা করে গেছেন। তার সম্পর্কে কথা বলার সুযোগ পেয়ে আমি গর্বিত। তাকে আমি হৃদয়ের গভীর থেকে আমার অভিনন্দন জানাই।
বর্তমান যুগে ডাভারের মতো উদাহরণ খুব কমই দেখা যায়। গত 51 বছর ধরে সপ্তাহে 6 দিন রোগীদের চিকিৎসা করছেন তিনি। অনেক পরিবার তো প্রজন্মের পর প্রজন্ম ধরে তাকেই দেখিয়ে আসছে। তার রোগীরা তাকে ঈশ্বর মনে করে। ডক্টর মুনীশ্বর চন্দ্র ডাভারকে পদ্মশ্রী পুরস্কারের জন্য আন্তরিক অভিনন্দন। অনেক সময় রোগী হাসপাতাল বা ডিসপেন্সারিতে পৌঁছতে পারছেন না। এমন পরিস্থিতিতে প্রত্যেক অসুস্থ মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া খুবই প্রয়োজন, বা এটা আমাদের দায়িত্ব। এখানে আমরা আমাদের দেশের নানা জনজাতি গোষ্ঠীর কথা উল্লেখ করতে চাই। আদিবাসীরা প্রকৃতির পরিপূরক, তারা প্রকৃতির রক্ষক। আমাদের দেশে শত শত আদিবাসী জনজাতি রয়েছে যারা বহির্বিশ্ব থেকে তাদের মানুষ, তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা করতে চায়। এমনই একটি উপজাতি হল জারোয়া জনজাতি, যারা আন্দামানের বাসিন্দা। হ্যাঁ, একসময় জারোয়া জনজাতি বিলুপ্তির পথে ছিল, কিন্তু এখন তাদের জনসংখ্যা বাড়ছে। এই প্রেক্ষিতে তাদের অস্তিত্ব রক্ষা করার কৃতিত্ব ডক্টর রতনচন্দ্র করের। ৬৬ বছর বয়সী ডক্টর রতনচন্দ্র কর একজন অবসরপ্রাপ্ত সরকারি ডাক্তার, যিনি তাঁর কর্তব্যের সামনে নিজের জীবনেরও পরোয়া করেননি। ১৯৯৯ সালে আন্দামান ও নিকোবরের একটি দ্বীপে হামের প্রাদুর্ভাব শুরু হলে ডক্টর রতনচন্দ্র কর হামে আক্রান্ত জারোয়া জনজাতির মানুষদের চিকিৎসার দায়িত্ব নেন। তিনি এমন একটি জনজাতির মানুষদের সঙ্গে বন্ধুত্ব করেন যারা বহিরাগতদের প্রতি বৈরী মনোভাব পোষণ করে, আর তাদেরকে তিনি বিলুপ্তির হাত থেকে বাঁচান। এই ধরনের সংক্রামক রোগ বা প্রাকৃতিক কারণে অনেক জনজাতি বিলুপ্ত হয়ে যায়, কিন্তু ডক্টর কর একটি বিলুপ্ত প্রায় জনজাতি এবং তাদের অস্তিত্বের অধিকারের মূল্য বুঝে তাদেরকে রক্ষা করেন। वर्ष 1997-98 में जारवा जनजाति अपनी पारंपरिक शत्रुपूर्ण रुख को त्याग कर आम इंसानों के इलाके में आ गए थे, लेकिन इसके बाद वे कई तरह की बीमारियों से ग्रस्त हो गए थे। विशेष रूप से वर्ष 1999 के सितंबर-अक्टूबर में जब खसरा बीमारी का प्रकोप शुरू हुआ, अंडमान और निकोबार प्रशासन और भारत सरकार ने मुझे जारवा जनजाति को घर घर चिकित्सा सुविधा प्रदान करने की जिम्मेदारी दी थी। यह मेरे लिए एक बड़ा चुनौतीपूर्ण कार्य था। पहले उनकी भाषा की समस्या, खाना बदोश जीवन शैली और उनके पास तीर थे, ये तो बहुत खतरनाक था। मैंने सोच लिया था कि मैं इन सभी समस्याओं को जीत लूंगा। धीरे धीरे मैं उनके दिल में अपनी जगह बनाने लगा। मैं उनका दोस्त बन गया। मैंने उनकी भाषा, उनकी संस्कृति सीखी, इसलिए उन्होंने उस समय मुझे अपना मान लिया। अपनी टीम के सदस्यों, अंडमान निकोबार प्रशासन और भारत सरकार के सहयोग से हम जारवा जनजाति को खसरे के प्रकोप और विलुप्त होने से बचाने में सफल हुए थे। ডক্টর কর যেটা করেছেন তা সহজ ছিল না। তিনি তাদের ভাষা শিখেছেন, তাদের ঐতিহ্যবাহী অভ্যাস ও রীতিনীতি মেনে নিয়েছেন এবং তাদের বিশ্বাস অর্জন করেছেন। তাদের সঙ্গে বন্ধুত্ব নিবিড় করতে তাদের বাড়িতে বাড়িতে গেছেন, তাদের ঐতিহ্যবাহী ওষুধের প্রতি সম্মান প্রদর্শন করেছেন এবং নিজের নিয়ে যাওয়া ওষুধগুলিকে শুধুমাত্র পরিপূরক হিসেবে ব্যবহার করেছেন। When I hear about his work, it is so, it gives me goosebumps, because যখন তার কাজ সম্পর্কে শুনলাম, আমি উজ্জীবিত হয়েছি। আন্দামানের প্রত্যন্ত অঞ্চলে বিলুপ্ত প্রায় জনজাতির মধ্যে কাজ করা, পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই, এটা অনেক কঠিন কাজ ছিল। এরা বাইরের মানুষের সঙ্গে মিশতে চাইতো না, ভয় পেত। ওদের মধ্যে কাজ করতে গিয়ে বাইরের কোনো মেডিকেলের সাহায্য নেওয়া সম্ভব ছিল না। তাদের মনে চিকিৎসা সম্পর্কে কোনো সচেতনতা ছিল না। এই প্রেক্ষিতে তিনি যেখানে যান, তার মানবিক স্পর্শের মাধ্যমে তাদের মন জয় করেন। তাদের মন জয়ের মাধ্যমেই তাদেরকে হাম মহামারী থেকে রক্ষা করেন। এভাবে তাদের মনে আস্থা জাগান তিনি। তাদের অন্যান্য অসুখ বিসুখের চিকিৎসা চালিয়ে যান। প্রকৃতপক্ষেই তিনি আদিবাসী সমাজের জন্য মহান কাজ করেছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ডক্টর করজি। in general. So truly,
heartfelt congratulations and God bless you. God bless you, Dr. Karji. এমনকি 2003 সালে পোর্ট ব্লেয়ারে বদলি হওয়ার পরেও তিনি জারোয়া জনজাতির মানুষদের চিকিৎসা প্রদানের জন্য প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতে থাকেন। 2014 সালে অবসর গ্রহণের পরেও তার সমাজসেবার এই প্রক্রিয়া অব্যাহত ছিল। জারোয়া সম্প্রদায়ের একটি সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে, যা ডক্টর কর তাঁর লেখা আন্দামানের আদিম জাতি জারোয়া নামক বইয়ে লিপিবদ্ধ করেছেন। জারোয়া জনজাতি একসময় বিলুপ্তির পথে ছিল। আজ তাদের জনসংখ্যা 76 থেকে বেড়ে 270-এ পৌঁছেছে, আর এতে ডক্টর রতনচন্দ্রের মূল্যবান অবদান রয়েছে। পদ্মশ্রী পুরস্কারের জন্য ডক্টর রতনচন্দ্র করকে আন্তরিক অভিনন্দন। ডক্টর শঙ্কুরাত্রি চন্দ্রশেখর একটি দুর্ঘটনায় তার পরিবারকে হারিয়েছিলেন এবং তাঁদের স্মরণে তিনি শঙ্কুরাত্রি ফাউন্ডেশন শুরু করেছিলেন। শঙ্কুরাত্রি ফাউন্ডেশন, যেটি আজ অন্ধ্রপ্রদেশের শত শত মানুষের জীবনকে উজ্জ্বল করছে, বিনামূল্যে অনেক চোখের অপারেশন করছে এবং অন্ধত্ব প্রতিরোধে কাজ করছে, আর একই সঙ্গে শিক্ষার মাধ্যমে দরিদ্র ও অসহায় শিশুদের জীবন আলোকিত করছে। ডক্টর শঙ্কুরাত্রি চন্দ্রশেখরকে তার নিঃস্বার্থ মনোভাবের জন্য, তার সমাজসেবার জন্য পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। অনেক দুর্ঘটনা জীবনকে এমন একটা মোড়ে নিয়ে আসে যে আপনার চোখের জল একটি নতুন দিক নির্দেশ করে। সেই সব বিরল মানুষেরা যারা প্রিয়জন হারানোর শোককে অন্যদের সাহায্য করার সুযোগে পরিণত করতে পারেন, তারা নায়ক হয়ে ওঠেন। বিজ্ঞানী ডক্টর শঙ্কুরাত্রি চন্দ্রশেখর সপরিবারে কানাডায় থাকতেন। জীবনে সবকিছুই ছিল, কিন্তু 1985 সালে অটোয়া থেকে মুম্বাই যাওয়ার পথে একটি ফ্লাইটে বোমা বিস্ফোরণে তিনি তার স্ত্রী এবং 2 সন্তানকে হারান। তারপর আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলেন না। 1988 সালে তিনি বিজ্ঞানীর চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন। অন্ধ্রপ্রদেশের একটি ছোট গ্রামে থাকতে শুরু করেন। সেখানে তার ব্যক্তিগত জীবনের অন্ধকার থেকে অন্যের জীবনকে আলোকিত করতে তিনি শিক্ষা ও স্বাস্থ্যের শিক্ষা জ্বালাতে শুরু করেন। তার কাছে যে অর্থ ছিল তা দিয়ে তিনি তার স্ত্রীর নামে একটি ফাউন্ডেশন তৈরি করেন। ছোট শহর কুরুথু গ্রামে একটি বিদ্যালয় এবং একটি চক্ষু হাসপাতাল তৈরি করেন। 1992 সালে তার মাত্র 4 বছর বয়সের মৃত মেয়ের নামে সারদা স্কুল খোলেন এবং হাজার হাজার সারদা দত্তক নেন। এই বিদ্যালয় ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই, পোশাক, খাবার, এমনকি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করায়। আজ সারদা স্কুল এই শিশুদের জন্য দারিদ্র্য থেকে বেরিয়ে আসার, তাদের স্বপ্ন পূরণ করার একটি উপায় হয়ে উঠেছে। এখানে অধ্যয়নরত অনেক শিশুর অভিভাবকরা অনেকেই নিজেদের জীবনে কখনো বিদ্যালয়ের মুখ দেখেননি। আজ এই শিশুরা বড় হয়ে ইংরেজি শিক্ষক, ডাক্তার হতে চায়। हमारा मुख्य विचार इस क्षेत्र में मानव जीवन को बेहतर बनाना था। इसलिए हमने ग्रामीण क्षेत्र के गरीब बच्चों को मुफ्त और अच्छी शिक्षा देना शुरू किया, जो गुणवत्तापूर्ण शिक्षा प्राप्त करने में समर्थ नहीं थे। और मुझे लगता है कि लोगों को मुफ्त में नेत्र सेवाएं देना एक बहुत बड़ा योगदान है। और दूसरा, इसका प्रभाव बहुत मजबूत और व्यापक है, क्योंकि हम आंध्र प्रदेश के 4-5 जिलों में 37 लाख से अधिक लोगों को नेत्र सेवाएं प्रदान कर पाए हैं। मुझे सबसे अधिक प्रेरित करने वाली बात है उन दृष्टिबाधित लोगों की आंखों की रोशनी वापस आने के बाद उनकी खुशी देखना। आंखों की रोशनी पाने पर कितने खुश होते हैं वे। यही एहसास है जो मुझे आगे बढ़ने के लिए प्रोत्साहित करते हैं, और मैंने अब तक जो किया उसके लिए मुझे कभी पछतावा नहीं हुआ। यह सभी नागरिकों, विशेष रूप से युवाओं और संगठनों की जिम्मेदारी होनी चाहिए कि वे लोगों की छोटी छोटी मदद करें ताकि हम पूरे देश की मदद कर सकें। मुझे लगता है कि इस तरह यह पुरस्कार ऐसे सभी लोगों के मनोबल को बढ़ाने में प्रमुख भूमिका निभाएगा। ডক্টর চন্দ্রশেখরের 7 বছর বয়সী ছেলে চোখের ডাক্তার হতে চেয়েছিল, তাই তার নামে যাদের চোখের অস্ত্রোপচারের সামর্থ্য নেই তাদের জন্য একটি চক্ষু ক্লিনিক খোলা হয়েছে, যেখানে 1.5 লক্ষেরও বেশি ছানি অস্ত্রোপচার করা হয়েছে, বেশিরভাগই বিনামূল্যে। এভাবে মানুষের জীবনের আলো জ্বালাচ্ছেন ডক্টর চন্দ্রশেখর। পাশাপাশি তিনি বিগত 3 দশক ধরে কোটি কোটি মানুষের অন্ধত্ব প্রতিরোধ ও নিরাময়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে পরিবহন, বাসস্থান, খাবার
খাবার, অস্ত্রোপচার এবং লেন্স প্রদান করছেন। আর এই সব কিছুর জন্য ডক্টর চন্দ্রের বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া অর্থ ও ভারত সরকার সহ অনেক দাতব্য সংস্থার অনুদান নিয়ে খরচ করা হয়। हम लोग या जो भी लोग इस क्षेत्र में काम कर रहे हैं कि जहां हम गरीब लोगों को या जो जिनको जरूरत है ডক্টর চন্দ্রশেখরজি ফিল্ডে কাজ করেন, আর আমরা যারা ফিল্ডে কাজ করি তারা জানি এটা কত কঠিন কাজ। ডক্টর চন্দ্রশেখরের মতো যারা এই কাজ করছেন তারা অনেক বড় অবদান রাখছেন। প্রায় ৩৫ বছর ধরে গরিবদের মধ্যে তিনি অনেক বড় সামাজিক কাজ করে চলেছেন। ডক্টর চন্দ্রশেখরকে অনেক অনেক অভিনন্দন। তাকে এবার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। होता है जो पिछले 30 साल से वो इस फील्ड में काम कर रहे हैं और देश की सेवा कर रहे हैं। डॉक्टर चंद्रशेखर को बहुत बहुत बधाई है कि उनको ये पद्मश्री से उनको इस साल नवाजा गया है। নিজের জীবনের আলো এবং ভালোবাসা হারানোর পরে ৩৫ বছর ধরে ডক্টর চন্দ্রশেখর দাতব্য কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনে আশা দিয়ে চলেছেন। পদ্মশ্রী পুরস্কারের জন্য ডক্টর শঙ্কুরাত্রি চন্দ্রশেখরকে আন্তরিক অভিনন্দন। আজকাল অনেক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে একটি হলো মিউজিক থেরাপি। হ্যাঁ, আমরা যখন সঙ্গীতের কথা বলছি, চলুন আমরা আপনাকে উত্তর পূর্ব ভারতে নিয়ে যাই এবং রাইজিং বোর কুরক্লাং সম্পর্কে বলি। লোকসাহিত্য এবং সঙ্গীত জগতের একটি অত্যন্ত বিখ্যাত এবং পরিচিত নাম। তবে তার বিশেষত্ব হল যে তিনি খাসিয়া উপজাতির ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ও তাদের অতুলনীয় বাদ্যযন্ত্রকে আজ সারা দেশে অনন্য পরিচয় দিয়েছেন। দুই তারা ও সৈতারা এই বাদ্যযন্ত্রগুলি তিনি নিজেই তৈরি করেন এবং তারপর তিনি তার সঙ্গীতের ধ্বনি দিয়ে আমাদের সবাইকে মন্ত্রমুগ্ধ করেন। হ্যাঁ, রাইজিং বোর কুরক্লাং একজন অত্যন্ত প্রতিভাবান সঙ্গীত শিল্পীর পাশাপাশি একজন অত্যন্ত প্রতিভাবান কারিগর। মেঘালয়ের খাসি উপজাতির একটি অতুলনীয় বাদ্যযন্ত্র কাঁঠাল এবং মুগা সিল্ক কাঠ দিয়ে তৈরি। একে বলে দুই তারা। আজ দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন স্থানে এই লোকযন্ত্র বিক্রি হয়। দুই তারাকে এই স্বীকৃতি এনে দিয়েছেন রাইজিং বোর কুরক্লাং। একজন সঙ্গীতজ্ঞ এবং অত্যন্ত প্রতিভাবান কারিগর। তাকে মাস্টার অব দুই তারাও বলা হয়। ৬০ বছর বয়সী রাইজিং বোর কুরক্লাং মেঘালয়ের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের ক্ষেত্রে একটি সুপরিচিত নাম। তিনি মেঘালয়ের খাসি উপজাতির অতুলনীয় ও ঐতিহ্যবাহী ৪ তারের যন্ত্র খাসি দুই তারা তৈরির ক্ষেত্রে এবং বাজানোর ক্ষেত্রেও একজন বিশেষজ্ঞ। संगीत वाद्य यंत्र द्वितारा बनाने की मेरी यात्रा मेरे स्कूल के दिनों से शुरू हुई, जहां मुझे अपने एक विषय में कुछ बनाना था। मैंने उस बांसुरी को बनाने की कोशिश की जिसे मेरे दिवंगत दादाजी ने बनाया था, और बाद में इसने मुझे वाद्य बजाना सीखने के लिए प्रेरित किया। मैंने विभिन्न संगीत प्रस्तुतियां दी हैं और शिलोंग में मेरे प्रदर्शन में मेरे दोस्तों ने मेरे द्वितारा को खूब पसंद किया और उनके लिए भी बनाने के लिए कहा। इससे मुझे वाद्य यंत्र बनाने की दिशा में आगे बढ़ने की प्रेरणा मिली। मैं उन लोगों का आभार व्यक्त करता हूं जिन्होंने भारत सरकार को मेरे नाम की सिफारिश की और मुझे इस प्रतिष्ठित पुरस्कार के लिए नामांकित किया। अंत में मैं दूसरों को बताना चाहता हूं कि अगर उनके पास अपने जीवन में कुछ हासिल करने का लक्ष्य है तो भगवान उन्हें कभी नहीं छोड़ेंगे जब तक वे खुद पर विश्वास करते हैं। রাইজিং বোর খাসি লোকসঙ্গীতকে জনপ্রিয় করে তুলেছেন এবং খাসি বাদ্যযন্ত্র দুই তারা ও সৈতারাকে বিশ্বের কাছে পরিচিত করেছেন। কাঁঠাল ও মুগা রেশম কাঠের তৈরি এই বাদ্যযন্ত্রটিও উপজাতীয় সম্প্রদায়ের কর্মসংস্থানের মাধ্যম। ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের ক্ষেত্রে তার অবদানের জন্য এই স্বীকৃতি এই ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের জন্য নতুন পথ খুলে দিচ্ছে এবং অন্যান্য ঐতিহ্যবাহী যন্ত্র নির্মাতাদের অনুপ্রাণিত করছে। I wish and congratulate to Rising Boards. I really thanks to you because you are hardworking men. Patiently you are working in the music field. আমি তাকে ধন্যবাদ জানাই এভাবে লোকসংস্কৃতির কাজ করার জন্য।
যেভাবে তিনি লাগাতার কাজ করে যাচ্ছেন তা অনুসরণযোগ্য। আমি তাকে অনুসরণ করি। তিনি পদ্মশ্রী পাওয়ার জন্য আমি গর্বিত। অনুগ্রহ করে চালিয়ে যান। আপনি কঠিন পরিশ্রমী। আপনার সার্বিক সাফল্য কামনা করি। Continue and share your feelings, the village feelings, music, hardworking. And I wish all the best and may God bless Rising Sun. Long live. আমাদের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পকলা বিভাগে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী প্রাপ্তির জন্য মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের খাসি দুইতারা যন্ত্র প্রস্তুতকারক এবং সঙ্গীতজ্ঞ রাইজিং বোর্ড কুরপ্লাংকে অনেক অভিনন্দন। কথিত আছে যে পৃথিবীতে দুই ঈশ্বর আছেন, প্রথমজন মা এবং দ্বিতীয়জন ডাক্তার। ডাক্তার হলেন এমন একজন যিনি একজন হতাশ ব্যক্তিকেও সুস্থ করে তোলেন। একজন ডাক্তার হলেন সেই মানুষ যিনি একবার ডানা মেলে আকাশে উড়ে ভীত মনকে সাহস যোগান। হ্যাঁ, এরাই সেই মানুষ যাদের নিঃস্বার্থ সেবা দিয়ে এমন একটি আদর্শ স্থাপন করেছেন যা আগামী প্রজন্ম মনে রাখবে। সাধারণ মানুষের অসাধারণ অর্জনের উদযাপন অব্যাহত থাকবে। আমাদের পদ্ম অনুষ্ঠানটির সম্প্রচার অব্যাহত থাকবে। অনুগ্রহ করে আমাকে এবং আমার পুরো টিমকে পরবর্তী পর্বের জন্য অনুমতি দিন। নমস্কার।